আসসালাম শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে মনে করে যে গ্রামের মারা গ্রাম ঘরের ভিতরে থাকে, তারা সন্তানকে হয়তো অতটা ভালোবাসতে পারে না, কিন্তু শহরের মাকে অনেকটা বেশি ভালোবাসে, তাদের সাথে সাথে নিয়ে ঘোরাফেরা করে সেজন্য। কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। গ্রামের মারা সন্তানদের অনেক ভালোবাসে। আমরা আজকে যে কথাটা বলবো, পল্লী জননী মানে পল্লী অর্থ গ্রাম, জননী মানে মা। সেই পল্লীর মা এবং সন্তানের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। আর মনে রেখো শিক্ষার্থীবৃন্দ, এই পল্লী জননী কবিতাটি কিন্তু আসলে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগে কবি পরিচিতি জেনে নেই। জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুর জেলা 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তামে জন্মগ্রহণ করেন। কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি, মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি, মানুষের জীবনচিত্র তার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই কবি জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে পরিচিত। তিনি মানুষের সহজ সরল সুখ দুঃখ বিরহ বেদনা অনেকটাই মানুষের মধ্যে, তার কবিতার মধ্যে উঠে এসেছে। তিনি 1900 সালে 14 মার্চ মৃত্যুবরণ করেন ঢাকায়। তাহলে এসো, এই যে মা এবং ছেলের মধ্যে প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তুমি হয়তো জানো পল্লী কবি জসিমউদ্দিন তার রাখালি কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা সংকলন করেছেন। তো তোমরা তো কবিতাটি পড়েছ। আমরা এখন কয়েকটি লাইনের মাধ্যমে না থাকা স্তব্ধ ঝুম ঘোর আন্ধার মানে অন্ধকার। রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার, মানে কোথাও কোনো সারা শব্দ নেই, নিঃশব্দ। নিঃশব্দ, নাই কোথা সারা কার। মানে এখানে গ্রামে এরকম, শহরে এরকম হয় না যে এত রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার। মানে এখানে এমন একটা পরিবেশ যে রাত্রের বেলায় কোনো সারা শব্দ নাই, ঘোর ঘোর অন্ধকার, নিঃশ্বাস ফেলে তাও শোনা যায় নাই কোথা সারাকার। এখন এটা শহরে হয় না। শহরে তো অনেক রাত্রি পর্যন্ত মনে করো যে বাস ট্রাক যানবাহন চলাফেরা করে, কিন্তু গ্রামে তো হয় না। রাত 12টা-1টার দিকে যখন মনে করবা যে সবাই ঘুমায় পড়ছে, এই ঘুমের মধ্যে মাথার নিকটে একলা জাগছে মাতা। মাতা কি করছে? মাতা মানে মা। বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? রুগ্ন ছেলের শিউরে করুণ চাহনি, ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। কি ঘুম ঘুম মানে চোখে অত্যন্ত ঘুম, করুণ মানে
যে চোখে যুক্ত চাহনি, মানে অরুণ চাহনি, মানে চোখে কষ্টযুক্ত চোখ, ঘুম ঘুম, তাই একটু সারা ছেলের পিছনে বসে আছে, কাছে বেশ বসে আছে, ছেলে অসুস্থ থাকে। বাতি, বুঝছো? বাতি, আমরা বাতির আর একটা নাম জানি, সেটা হচ্ছে লণ্ঠন। লণ্ঠন মানেও বাতি, ঠিক আছে? এই যে দ্বীপটা, এই দ্বীপটা কি করতেছে? বাতি। কি লণ্ঠন মানে জ্বলতেছে মাথার কাছে, কি করে নিবু নিবু, মানে হয়তো বাতিটা জ্বলতেছে, বাতাস, হালকা হালকা বাতাসে যখন আসে, আমরা বলছি না যে অত্যন্ত কবিতা, আমরা সম্পূর্ণ কবিতা পাঠ করলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু আমি যেহেতু কয়েকটা লাইন নিয়ে কথা বলতেছি, সেজন্য পুরাটা তোমাদের বুঝাতে পারছি না। নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ ধরে। বিরহী মানে যার বিরহ, মানে এটা হচ্ছে হয়তো এখানে কবিতার মাধ্যমে তার স্বামীকে দেখা যাচ্ছে না, শুধু মাকে, সেজন্য তার এই মাকে বিরহী হিসাবেই ধরা হয়েছে। তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ ধরে। পরাণটা কি করতেছে, যে তাকে বলা হয়েছে বুনো। আর যখন অনেকগুলো জিনিস যে একসাথে করে, তোমরা হয়তো মশার ভন ভন শব্দ পেয়েছো, এই যে ভন ভন ভন, এখানে বলা হয়েছে জমাট বেঁধেছে বুনো মশকের গান, তখন একটা গানের আওয়াজ চলে আসে, বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? যখন হয় সেগুলোই হচ্ছে একটা গানে পরিণত হয়। এখানে সেই জন্য বলছে ভন ভন জমাট বেঁধেছে বুনো মশকের গান। এই যে কবিতা এখানে বলা হচ্ছে, কি বলছে কবি, যে ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান। এই যখন মশাগুলো, বেশি মশা একত্রিত হয়েছে, তখন এগুলো কি হয়েছে, একটা শব্দ করার জন্য গানে পরিণত হয়েছে। তারপরের লাইনে বলা হয়েছে এদো ডোবা হতে ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ, পচা, শিক্ষার্থীবৃন্দ, পচা, আর ঘ্রাণ মানে হচ্ছে গন্ধ, ঠিক আছে? এখানে বলছে এদো ডোবা, মানে হয়তো ওদের বাড়িটা হয়তো গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, পল্লী জননী কবিতা, পল্লীর কথা এখানে বেশি উঠে আসে। কবি জসীমউদ্দিন, তার কবিতা অনেক সুন্দর, পল্লীর সহজ সরল রূপটি উঠেছে। তাই আমরা একটু বলি না শিক্ষার্থীবৃন্দ, সেটা এখানে বলা হয়েছে যে এদো ডোবা হতে বইছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই কবিতাটি একটা মা এবং ছেলের কে নিয়ে লেখা। কবি জসীমউদ্দিন অনেক সুন্দরভাবে এই কবিতায় তাকে উপস্থাপন করেছেন, তার চরিত্র দুটি। কিন্তু এখানে কিছু বলতে চাই না, তোমরা কবিতাটা বারবার পড়বে, পড়লে তোমরা একটা জিনিস বারবার বারবার পড়লে সেটা তোমার আয়ত্তের মধ্যে। অনেক বড় কবিতা, আমি 8 লাইন নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, হয়তো পরবর্তী ক্লাসে আর কিছু আরো অংশ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। সুন্দর থাকো, ভালো করে লেখাপড়া করো, এটাই তোমাদের কাছে কাম্য। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।